বন্ধুরা কল্পনা করুন তো একদিকে মেঘে ঢাকা পাহাড়, তার পাশেই গর্জন করে নামছে বিশাল ওয়াটারফলস। কিছু দূর এগোলেই চোখের সামনে অবত ভিউ পয়েন্ট, আর তারপরে নীল সমুদ্রের অসীম সৌন্দর্য। সাথে যদি থাকে গরম গরম মটন চিকেন আর পাহাড়ি খাবারের স্বাদ, তাহলে ভ্রমণটা কেমন হবে? স্বপ্নের মতো, তাই না? আর আজকের ভিডিওতে আমরা ঠিক সেই স্বপ্নের জায়গাতেই চলেছি। আজ আমরা বেরিয়ে পড়েছি উড়িষ্যার দারিংবাড়ির উদ্দেশ্যে, যাকে অনেকেই ভালোবেসে বলে উড়িষ্যার কাশ্মীর। 4 দিন 3 রাতের এই মহাজার্নিতে আমরা একসাথে প্রায় 35টি জায়গা ভ্রমণ করে দেখব। কোথাও থাকবে সবুজে ঢাকা পাহাড়ের রাস্তা, কোথাও মেঘের স্পর্শ, আবার কোথাও এমন জলপ্রপাত যার সৌন্দর্য ক্যামেরায় ধরা যায় কিন্তু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। এই ট্রিপে আমরা দেখব দারিংবাড়ির বিখ্যাত ভিউ পয়েন্ট, অপূর্ব ওয়াটারফল, ঘন জঙ্গলের মাঝখানে নিরিবিলি রাস্তা, সূর্যোদয় আর সূর্যাস্তের অসাধারণ মুহূর্ত, এবং শেষে সমুদ্রের ধারে একরকম শান্তি। শুধু ঘোরাঘুরি নয়, এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব পুরো ট্রাভেল গাইড, কিভাবে পৌঁছাবো, কোথায় থাকবো, কোন কোন জায়গায় অবশ্যই ঘুরবো, কত খরচ হতে পারে, আর কোথায় গেলে সবচেয়ে ভালো খাবারের স্বাদ পাওয়া যাবে। বিশেষ করে পাহাড়ি পরিবেশ, গরম গরম মটন চিকেন, লোকাল খাবার আর চায়ের স্বাদ সত্যি বলছি এই ট্রিপটা আরো স্মরণীয় করে তোলে। এই জার্নির প্রতিটা মুহূর্ত থাকবে অ্যাডভেঞ্চার, শান্তি, প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর অনেক অজানা গল্প। তাহলে আর দেরি কেন, চলো এখনই বেরিয়ে পড়ি উড়িষ্যার দারিংবাড়ির সেই স্বপ্নের সফরে, যেখানে পাহাড়, ঝর্ণা, জঙ্গল আর সমুদ্র সবকিছু একসাথে মিলে তৈরি করেছে প্রকৃতির এক অপূর্ব স্বর্গ। দারিংবাড়ি ভ্রমণে আসতে হলে আপনাদের প্রথমেই পৌঁছাতে হবে ব্রহ্মপুর স্টেশনে। হাওড়া থেকে প্রতিদিন বহু ট্রেন এই রুটে চলাচল করে, তার মধ্যে বিশেষভাবে এসএমবিটি ব্যাঙ্গালোর এক্সপ্রেস এবং করমণ্ডল এক্সপ্রেসে করে আসলে খুব সুবিধাজনক হয়, আর খুব কম সময়ে আপনারা ঠিক পৌঁছে যাবেন ব্রহ্মপুর স্টেশনে। তবে আমাদের টিকিটটা কনফার্ম না হওয়ার কারণেই বাধ্য হয়ে শ্রী জগন্নাথ এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টে উঠতে হয়েছিল। রাতভর কঠিন পরিশ্রম করে ভুবনেশ্বর হয়ে অবশেষে পৌঁছে গেলাম ব্রহ্মপুর স্টেশনে। তাই এটা আপনাদের বলে রাখবো, টিকিটগুলো আগে থাকতে কনফার্ম করেই উঠবেন। আর মাথাপিছু খরচ পড়লো 450 টাকার মতো। চলে এলাম কিন্তু এই ব্রহ্মপুর স্টেশনে, আর এই স্টেশনের এখান থেকে আমাদের যিনি পিক আপ করবেন, মানে যার মাধ্যমে আমরা যাব, সেই দাদা কিন্তু চলে এসছে, নীলমণি দাদা। তো দাদা ভালো আছেন? হ্যাঁ দাদা, আমরা তো এই উড়িষ্যার এই দারিংবাড়ি ঘুরতে এলাম। আপনারা তো বিভিন্ন জায়গায় ঘোরান, বিশেষ করে উড়িষ্যার বিভিন্ন স্পট। তো যদি মানুষ আসে তাহলে সরাসরি আপনাদের সাথে কেমনভাবে যোগাযোগ করবেন, কিভাবে যোগাযোগ করবে? দাদা দেখো, পেহলে আসো ব্রহ্মপুর মেইন হচ্ছে দাদা ব্রহ্মপুর স্টেশন। এখান থেকেই নামবে, এখান থেকেই উঠবে। এখান থেকেই দারিংবাড়ি যাবে, 2 নাইট স্টে করবে 3500 ফিট উপরে। সেই 3rd ডে ঘুরতে ঘুরতে গোপালপুর আসবে, গোপালপুর 1 নাইট স্টে করবে। টোটাল 4 दिन का প্রোগ্রাম দাদা, মিনিমাম 35টা পয়েন্ট ঘুরবে। আচ্ছা, টোটাল 35টা পয়েন্ট ঘুরবে, তাই না? আর এর মধ্যে সব থেকে স্পেশাল পয়েন্ট কোনগুলো? জিরাং মনেস্ট্রি, সব তো ওয়াটারফল দাদা, সব মেইন সবে। আচ্ছা, এখানে তো যারা আসবে, ধরুন অনেকে গ্রুপ ট্যুর করে, পুরো ফ্যামিলি ধরে আসে, তাদের জন্য কি আছে, মানে অফার টাইপের কি আছে? অফার দাদা এটা হলো সবচেয়ে জেনুইন রেট। খাবার, গাড়ি, হোটেল, ये सब মিলিয়ে একটা রেট হতে হয়, মানে একটা প্যাকেজ। হ্যাঁ, যতগুলো মেম্বার আছে ডিভাইড হবে। আচ্ছা, ওই সেম প্যাকেজ আছে। তো বন্ধুরা শুনতে পারলেন নীলমণি দাদার কাছ থেকে। আপনারা যদি আসেন, কন্ট্যাক্ট নাম্বার কিন্তু স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা সমস্ত রকম কথা বলে একদম ভালোভাবে ঘুরতে পারেন এখানে এসে। আমরা যেহেতু অনেকটা সকালে এখানে পৌঁছেছিলাম, এই জন্য খিদেটাও পেয়ে গেছিল, এই জন্য স্টেশন থেকে বেরিয়ে একটা দোকানে চলে এলাম, আর এখান থেকে সকালে ব্রেকফাস্টটাও করে নিলাম। সকালে ব্রেকফাস্টে ছিল কুচুরি, ইডলি এবং ডোসা। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু নিতে পারবে, এই সমস্ত ওই প্যাকেজের ভিতরেই থাকছে। আমি নিয়েছিলাম ডোসা, কারণ এখানকার ডোসাগুলো কিন্তু অত্যন্তই সুস্বাদু ছিল। এইদিকে চলে এসছে ডোসা, আর এইবার খাওয়া স্টার্ট করবো, ঠিক আছে? সবাই কিন্তু খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। তো হিমু, কেমন লাগছে খাওয়া? অসাধারণ, তাই না? তো আপনারা যখন আসবেন, এই যে হোটেলটা আছে, এখানে কিন্তু আপনাদের রেস্ট, এমনকি ফ্রেশ হওয়ার জন্য অনেকটা টাইম পেয়ে যাবেন। আর দেখুন হোটেলটা কিন্তু অনেকটাই বড়। এখন এই হোটেলের মধ্যে আমরা যাব, রুমে একটু ফ্রেশ হব এবং ফ্রেশ হয়ে তারপরেই কিন্তু সাইট সিন করতে বেরোবো। আর রুমে প্রবেশ করতেই এই যে বড় একটা হল রুম বলা যায়, এখানে কিন্তু 2টো কিং সাইজে বেড রয়েছে। ওই পাশে কিন্তু আরও 2টো রয়েছে, মানে ওখানে 6 জন, এখানে 6 জন, 12 জন কিন্তু হামেশাই থাকা যাবে। এখানে 2টো ওয়াশরুম রয়েছে। তো একেবারে বলা যায় পারফেক্ট ব্যবস্থা রয়েছে। ওখানে চার্জিং অনেকগুলো পয়েন্ট রয়েছে, এসি রয়েছে, এমনকি ফ্যান রয়েছে। তো বলা যায় যে সমস্ত ধরনের ফেসিলিটিসগুলো কিন্তু আপনারা এই হোটেলটাতে বা এই রুমটাতে পেয়ে যাবেন। হোটেলের একেবারে উপরে, আর উপরের দৃশ্যটা আপনাদের দেখাই। এত সুন্দর দৃশ্য দেখুন, চারিদিকে কিন্তু প্রচুর পাহাড় আর যে ছোট ছোট বাড়ি ঘর,
সেগুলো কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। হোটেলে একটু থেকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন দেখার উদ্দেশ্যে। চলে এলাম আমাদের ডেস্টিনেশনের মানে ঘুরতে যাওয়ার প্রথম যে স্পট গোকুলধাম মন্দির। তো যেখানে আছি সেখান থেকে একদম কাছে রয়েছে, মানে প্রথমেই পড়বে এই গোকুল ধাম মন্দির। তো চলে এসেছি মন্দিরের একদম ভেতরে। সামনের থেকে যদি দেখাই, সামনের থেকে কিন্তু এমনই দৃশ্য, মানে বেশ সুন্দর লাগছে। আর ভেতর থেকে যদি আপনাদের দেখাই, ভেতর থেকে ঠিক এমনই দেখতে, মানে একেবারে একটা অন্য রকম। উড়িষ্যায় এই প্রথম আমার কোনো মন্দিরে ভিজিট করা হলো, মানে প্রথম আমি ভিজিট করলাম কোনো মন্দিরে। তো ভীষণ ভীষণ ভালো লাগছে, কেননা এক এক জায়গার মন্দির বা এক এক রকমের সংস্কৃতি দেখলে সবারই ভালো লাগে। তো এই যে পুরো মন্দিরটা ঠিক এমনই, আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন সংস্কৃতি মিলিয়ে এক অন্য রকম পরিবেশ। তো এই মন্দিরটায় গোকুল ধাম মন্দিরে এসে কিন্তু ভীষণ ভালো লাগলো, নতুন নতুন কিছু জানতে পারলাম। এরপর 20 কিলোমিটার জার্নি করে অবশেষে চলে এলাম করঞ্জাই টেম্পলের এখানে। আর কপাল ভালো থাকলে এই রাস্তায় আপনারা ময়ূরও দেখতে পারবেন। চলে এলাম করঞ্জয় টেম্পল দেখতে, আর রাস্তাটা কিন্তু অসাধারণ সুন্দর ছিল, দারুণ এক কথাই বলতে। তো আমাদের গাড়িটা কিন্তু এখানে রেখেছে, এই যে এই জায়গাটায় রেখেছে। আর ওখানে একটা সাইনবোর্ড দেওয়া রয়েছে, যে সাইনবোর্ডে কিন্তু সমস্ত ডিটেলস লেখা রয়েছে। আর সামনেই হচ্ছে সেই করঞ্জাই মন্দিরটা, আর এই মন্দিরটায় আমরা প্রবেশ করব। করঞ্জাই টেম্পলটা কিন্তু খুবই ফেমাস এই পাহাড়ের এই জায়গাটাতে। আপনারা যখন ঘুরতে আসবেন, বিভিন্ন স্পট ঘুরবেন, তখন কিন্তু ঘোরার মধ্যে এই টেম্পলটা কিন্তু পড়বে। আর টেম্পলের সামনে কিন্তু অনেকটা এমনভাবেই রয়েছে, ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে উড়িয়াতে লেখা আছে। এখানে বেশি একটা ইংরেজি লেখা দেখতে পাচ্ছি না, বেশিরভাগ লেখা উড়িয়াতেই আছে। তো এই যে এখানে আমরা জুতো খুলে রাখছি, আর এখান থেকে স্টার্ট হলো মহাদেবের যে বিগ্রহ, সেটা দেখতে পাচ্ছেন। এখানে মহাদেবের বিগ্রহ আছে, আর সামনে রয়েছে একটা সুন্দর তরুণ, যেখানে মা দুর্গার একটা ভাস্কর্য আছে। আর এটাই হচ্ছে মন্দির, এখানেই কিন্তু আমরা আসছি। জানি না ভেতরে ভিডিও করার পারমিশন আছে কি নেই। মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করতে দেয়নি। তো এই হচ্ছে মন্দিরের পেছনের অংশ, চারপাশে কিন্তু পাহাড়, আর এই পাশে মন্দিরের অংশ। এই পাশেও কিন্তু এমন একটা আশ্রম টাইপের রয়েছে, তো বেশ সুন্দর লাগছে। তবে সত্যি কথা বলতে এখানকার শান্ত সুন্দর পরিবেশটা বেশ সুন্দর। এখানে অন্য রকম একটা ভাইব আপনারা আসলে পরে জানতে পারবেন, দেখতে পারবেন এবং তার সাথে অনুভব করতে পারবেন। তো বন্ধুরা, গাড়িতে করে যখন আমরা পাহাড়ে উঠছিলাম, পাহাড়ের অপূর্ব ঐশ্বরিক যে দৃশ্য সেটা আপনারা হয়তো দেখতে পেরেছেন। যখন আপনার যে মোড় বা ব্যাগগুলো আমরা নিচ্ছিলাম, তখন কিন্তু অন্য রকম একটা ফিলিংস হচ্ছিল, মনে হয় মানে পড়ে যাব এমন একটা ভাব হচ্ছিল। এই ফিলিংসটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখানে প্রথমে যে স্পটটা দেখবো সেটা হচ্ছে একটা মন্দির। এখন যে মন্দিরের দিকে যাচ্ছি সেই মন্দিরটার নাম হচ্ছে মা কুন্তেশ্বরী মন্দির। এই মন্দিরের অনেক বিশেষত্ব এখানে কিন্তু আছে। বলা হয়ে থাকে এই মন্দিরে এসে যারা প্রার্থনা করেন, মা তাদের মনের কথা শোনেন এবং তাদের মনের আশা পূর্ণ করেন। আর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, মায়ের প্রণাম করলাম। এটা হচ্ছে মা কুন্তেশ্বরী মায়ের মন্দির, যেখানে হাজার হাজার ভক্ত অনুগমেরা মায়ের কাছে প্রার্থনা করেন এবং মা কিন্তু তাদের মনের আশা পূর্ণ করেন। তো এটাই হচ্ছে এখানকার বিশেষত। আর এই পাহাড়টা কিন্তু বিশাল বড়। আমি যদি এই পাহাড় থেকে আপনাদের বাইরের অর্থাৎ সমতলের দৃশ্য দেখাই, তাহলে আপনারা নিছক বুঝতে পারবেন যে আমি কতটা উপরে আছি। তো দেখুন, এখান থেকে পুরো রাস্তাটা কিন্তু অনেক ছোট দেখাচ্ছে, আর চারপাশে রয়েছে প্রচুর পাহাড়, যেটা দেখতে কিন্তু একেবারে অন্য রকম লাগছে, মনে হচ্ছে একেবারে নৈসর্গিক দৃশ্য। কুন্তেশ্বরী মায়ের মন্দির থেকে বেরিয়ে এলাম, আর এর ঠিক পাশেই রয়েছে মা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। আর দেখুন, এটাও কিন্তু অনেকটাই উঁচু। এটা মানে সিঁড়ি দিয়ে আমরা এখন উপরের দিকে উঠব। আর উপরে রয়েছে কিন্তু মা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। এই পাশে গেলেও আপনারা অনেক যে বড় একটা বিস্তীর্ণ ড্যাম সেটা দেখতে পারবেন। আর এখন মানে আপনারা যদি এই সব জায়গা ভিজিট করেন, তাহলে একটু বিকেল টাইমে এসে ভিজিট করবেন, কেননা বিকেল টাইমে এই জায়গাটার মাধুর্যটা আরও বৃদ্ধি পায় এবং ভালো লাগে। ওই যে দূরে রয়েছে মা কুন্তেশ্বরী মায়ের মন্দির, ঠিক তার পাশে রয়েছে একটা পার্কিং লট। আর এম দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এলাম।
আর উঠে এই যে সামনে রয়েছে সেই মন্দির। আস্তে আস্তে ওপরে যখন আমরা উঠছি তখন যে ক্লান্ত অনুভব সেটা কিন্তু বুঝতে পারছি। আর এই প্রচণ্ড রোদে তাও কিন্তু এই সুন্দর জায়গাটার প্রতি মুগ্ধ হয়ে কোনো কিছুই কষ্ট মনে হচ্ছে না। দেখতেই পাচ্ছেন আপনারা মন্দিরটা কতটা সুন্দর। আর এখানকার প্রত্যেকটা স্পট, প্রত্যেকটা জায়গা কিন্তু ভীষণ সুন্দর। সবাই আমরা ধরে এসেছি, এখন প্রচণ্ড গরম, মানে দাঁড়ানোর মতো ক্ষমতা আমাদের নেই এখানে। তো দেখুন পুরো মন্দিরটা কতটা সুন্দর লাগছে। মানে এখানকার যতটা জায়গায় আপনারা আসবেন প্রত্যেকটা জায়গায় কিন্তু অসম্ভব সুন্দর, কেননা একেবারে টপে রয়েছে। আমরা প্রবেশ করলাম মা সিদ্ধেশ্বর মায়ের মন্দিরে। এখানে কিন্তু মহাদেবের রয়েছে, মা সিদ্ধেশ্বর মায়ের মন্দির রয়েছে। তো এখানে মন্দির রয়েছে প্রহিত। এখানে কিন্তু ঠাকুর মশাইয়ের কাছ থেকে প্রণাম করে নিলাম। তো এই অনুভূতিটা সত্যি মানে বলে বোঝানোর মতো না। মহাদেবের যে বিগ্রহ সেটা কিন্তু রয়েছে। প্রবেশ করলাম পাশের আর একটা মন্দির, যেটা সিদ্ধেশ্বরী মন্দিরের ঠিক পাশেই রয়েছে। এই মন্দিরের এখানে রয়েছে কিন্তু 101টা শিব মূর্তি আর কি, ছোট ছোট শিব মূর্তি। তো এইটা কিন্তু ভীষণ একটা বিশাল ব্যাপার। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু দুটি স্থানে 108টা শিব মন্দির রয়েছে, সেটা হচ্ছে বর্ধমানে। তো দেখুন এখানেও কিন্তু এসে দেখতে পারলাম। আর এখানে রয়েছে বজরঙ্গীর একটা বড় স্ট্যাচু বা মূর্তি। এর পাশেই ঠিক রয়েছে একটা বড় ওয়াচ টাওয়ার, মাতা সিদ্ধেশ্বরী মন্দির, এবং এখানে যে 108টা মূর্তি রয়েছে শিব ঠাকুরের, ঠিক তার পাশে রয়েছে সুন্দর একটা ড্যাম। তো দেখুন বিশাল বড় একটা ড্যাম। এখন আমরা ওয়াচ টাওয়ারের উপর রয়েছি। আর এই সাইড দিয়ে, এই যে সামনে দেখা যাচ্ছে, এই সাইড দিয়ে আমরা এলাম। কি সুন্দর একটা ড্যাম দেখা যাচ্ছে দেখুন। সত্যি পাশে রয়েছে একটা সুন্দর পার্ক। এই স্বর্গীয় দৃশ্য এখানে যদি আসেন তাহলে আপনারা কিন্তু দেখতে পারবেন। এমন কিন্তু প্রচুর দৃশ্য এখানে আপনারা দেখতে পারবেন। একটা কথা অবশ্যই বলতে হয়, এই জায়গাটা যেখানে রয়েছে পরপর তিনটে মন্দির আর ওয়াচ টাওয়ার, খুব সুন্দর একটা প্রকৃতির সাথে খুব সুন্দর একটা জায়গা, যে জায়গাটা একেবারেই ঘোরা থেকে আপনারা মিস করবেন না। তো মোটামুটি আমরা ঘোরা কমপ্লিট করলাম। এখন হচ্ছে দুপুর টাইম। তো দুপুর টাইমে খাবার সময় চলে এসছে, মানে লাঞ্চ টাইম। তো এখানে কিন্তু দাদা আমাদের একটা বিখ্যাত জায়গা, এখানকার বিশেষ করে বিখ্যাত জায়গায় খাওয়াবে। আচ্ছা দাদা, এই ঘোরার মধ্যে তো বিকেলে খাওয়ার সময় মানে দুপুরে খাওয়ার সময় কি কি আপনাদের এই যে মেনুতে রয়েছে? दादा मटन आपको 4 दिन में मटन एक बार मिलेगा, एक बार। देसी चिकन एक बार मिलेगा। বাকি চিকেন মাছ ডিম সব সময় খাবে, কোনো অসুবিধা নেই। সব সময় খাবে ওই প্যাকেজের মধ্যে। আর এখানকার এই যে ফেমাস আপনি একটা বললেন যে দোকানটা রয়েছে ভাগ্যলক্ষ্মী, তাই তো? হ্যাঁ, এটা হলো 60-70 साल का पुराना। আচ্ছা, 70 সাল পুরনো। তো এটা ফেমাস মটন কা, এটা ফেমাস এরিয়া ছিল। আচ্ছা আচ্ছা। তো এখানকার ফেমাস হোটেল কিন্তু এটা বলা হচ্ছে। এই জায়গাটা কেন ফেমাস সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন কত মানুষ কিন্তু রয়েছে এই হোটেল ভাগ্যলক্ষ্মীতে। আর আমরা যারা সবাই এসেছি সবাই কিন্তু হাত ধোয়াধুয়ি করছে। এরপর কিন্তু খাওয়া শুরু করব। এখানে কিন্তু আগের থেকেই বলে দিল তোমাদের ইচ্ছা মতো তোমরা খেতে পারবে। তবে আমরা সাজেস্ট করলাম যে নর্মাল খাওয়ার, কেননা এখন প্রচণ্ড গরম পড়েছে। তো এই গরমের জন্য নর্মাল খাচ্ছে আর কি। এটা হচ্ছে ভেজ থালি। তো ভেজ থালি কিন্তু এখানে দিয়ে দিয়েছে, হিমও নিয়েছে, আমিও কিন্তু নেব। তো ভেজ থালির মধ্যে রয়েছে রাইস রয়েছে, ডাল রয়েছে, 2 রকম তরকারি রয়েছে, একটা পাঁপড় রয়েছে, আর এইটা হচ্ছে সম্ভবত রায়তা রয়েছে। এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন দই, আর সাথে রয়েছে পান্তা ভাত, আর যা যা এই থালিতে আছে এই থালিতেও। আর সত্যি কথা বলতে খাবারের টেস্টটা ছিল কিন্তু অসাধারণ। এরপর সেখান থেকে আমরা চলে এলাম হলু হোলা গান্ডা বলে একটা জায়গা, যেখানে নাকি শ্রীরামচন্দ্রের পদচিহ্ন আছে। চারপাশে রয়েছে প্রচুর পাথর, আর আশেপাশে সমস্ত পাহাড় রয়েছে, তার ঠিক মাঝখানে রয়েছে এমন। তো জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে। পাথরগুলো দেখো বন্ধুরা, কত বড় বড় পাথর, লক্ষ লক্ষ বছর এইভাবে জমে পাথর রয়েছে। দেখো এখানে একটা গোলাকৃতির মতো পাথর ছিল, যেটা এখন এইভাবে রয়েছে। তো যাই হোক এমনভাবে কিন্তু রয়েছে। কি শব্দ হচ্ছে দেখুন। এখানে নাকি শ্রী রামচন্দ্রের পদচিহ্ন আছে। তো আমি এটা জানি না, এখানে কিন্তু বলরাম, সুভদ্রা, জগন্নাথ তিনজনের একটা প্রতিকৃতি আঁকানো রয়েছে। পাশে রয়েছে ঝর্ণার জল, কোথার থেকে আসছে নিশ্চয় বুঝতে পারছো, পাহাড় থেকে আসছে, বিশাল জোরে শব্দ হচ্ছে। একটা অপার্থিব সুন্দর জায়গা।
এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ে ওঠার অভিজ্ঞতাটা সত্যি অসাধারণ। আমরা পাহাড়ে উঠলাম, এখানে দাঁড়ালাম, একটু শরীর খারাপ হচ্ছিল। আর এখান থেকে একটা সিনারি দেখো, কি সুন্দর সিনারি, মানে অনেকটা উঁচু, কিন্তু মানে অনেকটা উপরে আমরা কিন্তু আছি। তো দেখো এইভাবে কিন্তু ব্যাক করে করে আসছে, মানে এইভাবে আসছে সব। বন্ধুরা এখন চলে এসেছি দারিংবাড়ির একটা অন্যরকম ভিউ পয়েন্টে, আমাদের ঘোরার বলা যায় 4 নম্বর থেকে 5 নম্বর একটা স্পট। আর এই জায়গাটা কত উঁচু আছে আপনারা জানেন? প্রায় 3000 ফিট উচ্চতায় এই জায়গাটায় রয়েছে। আর এখান থেকে পুরো ভিউটা এতটাই সুন্দর লাগছে, কি বলবো, মানে অসাধারণ। মানে আপনারা যখন এই দারিংবাড়ির বিভিন্ন সাইট সিন বা স্পটগুলো ঘুরবেন, তখন আপনারা মনে করবেন যে আমরা অন্য কোনো পাহাড়ি অঞ্চলে চলে এসেছি। অবভিয়াসলি এটা পাহাড়ি অঞ্চল, কিন্তু এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে মানে নেচার, সেটা সম্ভবত এই দারিংবাড়িতেই পাওয়া যায়। এটা কিন্তু অনেকেই জানেন না। তো বন্ধুরা, ফার্স্ট ডে ট্যুরে পুরোটাই প্রায় সমাপ্ত হলো। এখন আমরা আছি এই দারিংবাড়ির সব থেকে বড় যে পাহাড়টা, তার একদম টপে, একদম উপরে। আর এখানে আমরা নাইট স্টে করব। পুরোপুরি একদিন কিন্তু আমাদের কভার হয়ে গেল। এর উপরে একটা মন্দির আছে, আর এখান থেকে সুন্দর একটা সানসেট হয়, সেটাই দেখাবো। এইটা হচ্ছে আর একটা মন্দির, দেখুন কতটা সুন্দর। এখানে গণপতি জির মন্দির রয়েছে, মানে গণেশ ঠাকুরের মন্দির রয়েছে। আর এই পাশ থেকে যদি আপনাদের দেখাই ভিউটা প্রচুর। আর এখানে কিন্তু ছোট ছোট অনেক বসতি রয়েছে, যারা অনেকে বসবাস করেন উপরে। আমি তো ভাবতেই পারিনি যে এত উপরে কেউ থাকে বা থাকে না। তবে এখানে এসে মনে হলো যে এই যে সুন্দর একটা ওয়েদার, সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, সেটা কিন্তু এখানে একমাত্র রয়েছে। তো সব মিলিয়ে অসাধারণ। আর এই পাশে রয়েছে ছোট ছোট অনেকগুলো কটেজ টাইপের মন্দির। এখানে অনেকেই পুজো অর্চনা করেন, সেটা কিন্তু দেখাই যাচ্ছে। এখানকার যারা মানুষ আছেন তারা পুজো অর্চনা করেন। উপরে কিন্তু ধ্বজ রয়েছে। তো ওর পাশাপাশি রয়েছে, ওই পাশে রয়েছে আরও একটা মন্দির, যেই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর এখান থেকে দেখাচ্ছে। তো বলা যায় সব মিলিয়ে জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে। এই মন্দিরগুলো এখানে রয়েছে, এটা মূলত যজ্ঞ করে, ওখানে যজ্ঞর সরঞ্জাম রাখা রয়েছে। টপ অফ দ্য হিল, মানে একেবারে পাহাড়ের উপরে রয়েছে এই মন্দিরটা। একেবারে অসাধারণ একটা লোকেশানে, অসাধারণ দৃশ্য। অবশেষে আজকের দিনের অর্থাৎ ফার্স্ট দিনের যে শেষ লোকেশন, অর্থাৎ দারিংবাড়ির সব থেকে বড় যে হিল বা পাহাড়, তার উপরে আছি। আর এই উপরের কি চিত্র রয়েছে সেটা আপনাদের দেখাই। প্রথমত আপনাদের দেখাতে বলবো বা দেখাই, এটা হচ্ছে এখান থেকে, মানে সব থেকে পাহাড়ের উপর থেকে পুরো যে একটা দৃশ্য, এখানে ঘরবাড়ি, ছোট ছোট শহরের মতো করে দেখাচ্ছে, বেশ ভালোই লাগছে। আর যদি আমি এই সাইডটা দেখাই, তাহলে এই সাইডটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সুন্দর একটা হনুমানজির মন্দির আছে। তো হনুমানজির মন্দির ছাড়াও ওই পাশে রয়েছে যজ্ঞ করার আরও 2টি মন্দির। তাছাড়াও ওই পাশে রয়েছে আরও একটা মন্দির, এবং আমাদের যে কটেজটা, এখানে স্টে করার কটেজ, সেটাও কিন্তু এখানেই রয়েছে। এছাড়াও যে প্রাকৃতিক সৌন্দর্যের ভরা এই জায়গাটা, সেটাও কিন্তু বেশ সুন্দর। তো আজকে ছিল ফার্স্ট ডের ভ্রমণ, এবং আরও কিছু লোকেশন এবং আপডেট প্লেস নিয়ে আমি কালকে অর্থাৎ পরশুদিন, মানে এই 2 দিন আরও থাকবে। তো চলে যাচ্ছি এবার নেক্সট পার্টে, অর্থাৎ ডে 2তে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের ট্রিপের সেকেন্ড ডে। আর এই সেকেন্ড ডেতে থাকছে দারিংবাড়ির বিভিন্ন সুন্দর সুন্দর স্পট। তার মধ্যে রয়েছে ওয়াটারফলসের কথা যদি বলি, প্রচুর ওয়াটারফলস রয়েছে। এছাড়াও পাইন গার্ডেন, তাছাড়াও সুন্দর প্রকৃতির মাঝে এই পাহাড় ঘোরা অসাধারণ এক্সপিরিয়েন্স বলা যায়। আর এই সমস্ত কিছু করছে কিন্তু নীল মনিদা, যার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। আপনারা কিন্তু এসে ট্যুর গাইড হিসেবে যোগাযোগ করে নিতে পারবেন এবং সমস্ত জায়গা ভালো করে এক্সপ্লোর করতে পারবেন। আমরা যে রিসর্টে রয়েছি, সেই রিসর্ট থেকে মাত্র 5 মিনিট দূরত্বে রয়েছে 2টো স্পট। আর আমাদের সেকেন্ড দিনের প্রথম যে স্পট 2টি রয়েছে, তার মধ্যে রয়েছে এই পাশে রয়েছে কফি গার্ডেন, আর পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইন ফরেস্ট। তো আমরা একসাথে প্রথম ডেস্টিনেশনের প্রথম 2টো স্পট কিন্তু পেয়ে গেলাম। পাশাপাশি প্রবেশ করলাম এই পাইন ফরেস্টে। আর পাইন ফরেস্টের মধ্যে প্রবেশ করতে এখানে কিন্তু বড় বড় অনেক পাইন গাছ রয়েছে, যেগুলি লং কিন্তু অনেকটাই বড়, একদম সোজা। এই জায়গা দেখে কিন্তু আমি একেবারেই মনোমুগ্ধ, কেননা এক পাশে রয়েছে পাইন ফরেস্ট আর
আরেক পাশে রয়েছে ইউক্যালিপটাস, এই যে গাছ, এটারও ফরেস্ট। দুটো গাছের কম্বিনেশনে কিন্তু এই জায়গাটা অর্থাৎ এই প্লেসটা কিন্তু পুরো সাজানো। পাইন ফরেস্ট থেকে বেরিয়ে এখন আমরা যে কফি গার্ডেনটা আছে সেখানে কিন্তু ঢুকছি। আমার লাইফে এই ফার্স্ট টাইম আমি দেখবো কফি গার্ডেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কফি গাছ। আর আমার ফার্স্ট টাইম আমি দেখলাম যে কফি গাছটা ঠিক কেমন হয়। তো এই কফি গাছের এখানে কিন্তু কিছু ফুলও ফুটেছে, মানে কফি গাছে। এখন যেহেতু কফির টাইম না, মানে ফল, সেহেতু আপনাদের দেখাতে পাচ্ছি না। যেহেতু এটা লোকাল কফি, এই পাশে রয়েছে কফি গার্ডেন, এই জন্য দাদা কিন্তু মানে যার সোর্সে আমরা এখানে এসেছি তিনি কিন্তু এই যে কফিটা আমাদেরকে কিন্তু বললেন এখান থেকে ট্রাই করে দেখো। তো আমি খেয়ে দেখি কেমন লাগে। তো বন্ধুরা, একেবারে অসাধারণ, কেননা এই কফিটা মানে অন্যান্য কফি থেকে সম্পূর্ণই কিন্তু আলাদা, একেবারে টেস্টটাই আলাদা। আর কফির সাথে রয়েছে এই বড়াটা, তো বেশ সুন্দর। কিন্তু চলে এলাম 3 নম্বর স্পটে, আর এই স্পটটা হচ্ছে হিল ভিউ পার্ক। দেখতে পাচ্ছেন আপনারা, আমরা সবাই মিলে এসেছি আর অনেক কিন্তু এনজয় হচ্ছে। যে পার্কটা রয়েছে, এই পার্কের কিন্তু এন্ট্রি ফি মানে টিকিট আছে 10 টাকা করে। এই 10 টাকাটাও যার সাথে আসবো, মানে যে দাদার সাথে আসবো সেই দাদার টাকার মধ্যেই কিন্তু থাকবে। দেখুন, একটু উপরের দিকে উঠে এলাম, সাইডে রয়েছে বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস, আর পাশ দিয়ে রয়েছে সুন্দর একটা ঝাউ। পার্কের সামনে এই অপরূপ সৌন্দর্য দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। প্রবেশ করে গেলাম এই পার্কের একদম মেইন বা সেন্টারে। আর সেন্টারে এখানে কিন্তু একটা শাওয়ার রয়েছে, মানে ঝর্ণা টাইপের রয়েছে। দেখুন কতটা সুন্দর, মানে পার্ক হিসেবে কিন্তু সেই সুন্দর। ওখানে দোলনা থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। আর এই জায়গাটার প্রাইস হিসেবে, মানে একটা পার্কের যে 10 টাকা প্রাইস, সেই হিসেবে কিন্তু অনেকটাই বেটার। এই হিল ভিউ পার্কের ঠিক উপরের যে ওয়াচ টাওয়ারটা রয়েছে সেখানে চলে এলাম, আর এখান থেকে দৃশ্যটা আপনাদের দেখাই। দেখুন এই যে হিলটা, পাহাড়টা কতটা সুন্দর লাগছে। আর এখান থেকে পুরো এই যে পাহাড়গুলো, এটা কিন্তু অপরূপ সৌন্দর্য। তোমরা যদি তোমাদের প্রিয় মানুষ বা পুরো ফ্যামিলির সাথে এই জায়গাটায় ঘুরতে আসো বা আসেন, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর উপর থেকে যদি পার্কটার দৃশ্যটা দেখাই, ঠিক এমনই কিন্তু দেখতে পার্কটা। এখানে পাশাপাশি দুটো পার্ক রয়েছে, একটা তো হিল ভিউ পার্ক দেখলেন, ঠিক তার অপোজিট সাইডে রয়েছে নেচার পার্ক। তো সরাসরি দুটো পার্ক কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। চলে এলাম 4 নম্বর স্পটে, এখানে রয়েছে ইমু পার্ক। এখানে যে উট পাখিগুলো আছে সেইগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। তো আমরা সবাই মিলে এখন এই স্পটের এই যে পাখিটা রয়েছে ইমু বার্ড, সেটাই কিন্তু দেখতে যাচ্ছি। আর ভেতরে প্রবেশ করলাম, ভেতরে প্রবেশ করে ঠিক এমনটাই আর কি দেখা যাচ্ছে। যারা বাচ্চাদের নিয়ে আসবেন, পুরো ফ্যামিলি ট্রিপে আসছেন, তারা এই জায়গাটাতে খুব সুন্দরভাবে এনজয় করতে পারেন, সময় কাটাতে পারেন। আর এই স্পটে দেখতে পাচ্ছেন এখানে 3টে ইমু পাখি চলে এসছে, বেশ ভালো লাগছে। এরা খাওয়ার জন্য এমন করছে, ঠোকর মারে ঠোকর মারে, ঠিক আছে। যখন মানুষ আসে তখন কিন্তু সবাই এইভাবে খায়, তো এটা ভীষণ একটা ভালো লাগছে। আর আমরা সবাই মিলে এসেছি যেহেতু, সবাই মিলেই খাওয়াচ্ছি, খুব ভালো লাগছে। দেখো এদের মানে ভয়ও লাগছে কিন্তু আবার ভালোও লাগছে, খুব সুন্দর। এইবার কিন্তু আমরা চলে এলাম লাভার্স পয়েন্টে। আর এই লাভার্স পয়েন্টেও কিন্তু খুব সুন্দর একটা প্রকৃতি রয়েছে। ওই জায়গাটায় আমাদের গাড়িটা ওখানে রেখেছে, ওখানে পার্কিং লট। তো এখান থেকে জায়গাটা দেখুন একবার, কি সুন্দর। আর ওই যে ওখানে এখানকার যে গ্রামের ছেলেরা, বাচ্চারা, তারা কিন্তু স্নান করছে এই প্রকৃতির মাঝে। তো এই জিনিসটা কিন্তু বিশাল, মানে মনকে আকর্ষিত করে, যার জন্য জায়গাটা এতটাই ফেমাস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এখানকার ভাইয়েরা, দেখুন এই পাথরের উপর দিয়ে সুন্দরভাবে স্লিপ করে কিন্তু ওইদিকে চলে যাচ্ছে। তো দেখুন বাচ্চারা কি করছে, আমরা কিন্তু নামতে গেলে ভয় পাবো। এই দেখেন পুরে কিভাবে যাচ্ছে দেখুন। চলে এলাম আরো একটা স্পট বলা যায় না, কেননা এই জায়গাটাতে খাওয়ার জন্য মানুষ আসে। আর এখানেই সম্পূর্ণভাবে আদিবাসীদের মতো করে রান্না করেই কিন্তু খাওয়ানো হয়। একেবারে সুন্দর একটা রিসর্ট টাইপের। এই রিসর্টের ভেতরের অংশটা ঠিক এমনই, অনেকটাই বড়। আর এখান থেকে আমরা সকালে যে ব্রেকফাস্ট, সেটা কিন্তু খেয়ে নেব। আর এই যে নীলমণিদা, মানে যার সোর্সে আমরা এই ঘুরে বেড়াচ্ছি, তিনি কিন্তু খুব সুন্দরভাবে আমাদের গাইড করছেন, সুন্দরভাবে জিনিসগুলো দেখাচ্ছেন। একটা কথা বলতেই হয়, এই জায়গাটা বা এই রিসর্টটা অনেকটাই সুন্দর। একেবারে বলা যায় একটা ছোট পাহাড়ের উপরে কিন্তু রয়েছি আমরা। দেখুন চারপাশের অ্যাম্বিয়েন্সটা একবার দেখুন, কত সুন্দর। এই পাশে রয়েছে বসার জন্য প্রচুর জায়গা, এটা এই পাশে রয়েছে একটা কিচেন, সুন্দর একটা প্রকৃতির মাঝে কিন্তু এই রিসর্টটা। তো অবশ্যই আপনারা যখন এখানে ঘুরতে আসবেন, আপনাদের কিন্তু এই ডে 2-তে এই রিসর্টে কিন্তু আনবে। তো আমাদের ব্রেকফাস্টে প্রথমে দিল ডিমের সাথে পেঁয়াজ,
তো বেশ সুন্দর লাগছে। এর সাথেও কিন্তু অনেক কিছু দেবে। মান্দাসারু রিসর্ট, যেটা উড়িষ্যার দারিংবাড়ির একটা সুন্দর রিসর্ট, আর এই রিসর্টটা কিন্তু অনেকটাই উপরে, প্রায় 2000 মিটার উপরে, মানে চারপাশটা এতটাই সুন্দর। আর আমরা এখন সকালের ব্রেকফাস্ট করব এখানে। দেখুন সবাই রয়েছে, আমরা যারা যারা এসেছি। আর একটা কথা, যেই ট্রাভেল এজেন্সির সাথে এসেছি সেই দাদাটা এতটাই সুন্দর বিহেভ করছে, সমস্ত কিছু দেখাশোনা, ঘোরানো, ট্রাভেল সমস্ত কিছু কিন্তু খুব মেইনটেইন করছে। লাঞ্চ কিন্তু চলে এসছে, এখানে দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে একটা আদিবাসী থালি। আদিবাসী থালির মধ্যে রয়েছে এখানে ভাত, ডাল, পাঁপড়, 2 রকম আলুর, একরকম আলু ভাজা, আলু ফ্রাই টাইপের, আর একরকম সবজি। আর পাশে কিন্তু দেশি চিকেন, মানে আদিবাসীর যে চিকেন মুরগিগুলো হয় সেই চিকেন। আমরা সবাই কিন্তু খেতে বসে পড়েছি। এরপর আমরা জানাবো যে খাবারের টেস্টটা ঠিক কেমন। আর এই খাবারের টেস্টগুলো এতটাই সুন্দর ছিল, মনে হচ্ছিল আমরা বাড়ির কোনো খাবার খাচ্ছি। একেবারে ঘরোয়া পদ্ধতি রান্না, আর পাহাড়ি মুরগির ঝোল সত্যি ভীষণ সুন্দর। এছাড়াও যে তরকারিগুলো করেছিল সেগুলোও কিন্তু অসম্ভব সুন্দর ছিল। দারিংবাড়িতে ঘুরতে আসলে অবশ্যই এই রিসর্টে খাবার তোমরা কিন্তু অবশ্যই খেয়ে দেখবে, আর না খেলে অনেক কিছুই কিন্তু মিস করবে। এইবার আমরা চলে এলাম ওয়াটারফলসের এখানে। আর গাড়িটা অনেকটা উপরেই কিন্তু থাকলো, কেননা নিচে অনেকটা ঢালু পথ, এই জন্য আমরা হেঁটে হেঁটেই এলাম। তো প্রায় চলে এসেছি। আর এই ওয়াটারফলসটা কিন্তু অনেক সুন্দর দেখতে। অনেক মানুষ ওই সাইডে রয়েছে, ওই সাইড থেকেও দেখছেন, আবার অনেকে রয়েছে এই সাইডে। দেখুন বন্ধুরা কি বড় বড় পাথর রয়েছে এই জায়গাটায়। আমরা কিন্তু ওই সাইডটা ছিলাম, আর ওই সাইডটার থেকে একটু এই সাইডে ঘুরে এলাম। দেখুন ওই সাইডটা গেছিলাম, ওখান থেকে একটু হেঁটে এই সাইডে এলাম। এই যে আমরা সবাই মিলে কিন্তু এখান থেকে যাচ্ছি। আর একটা কথা বলতে গেলে, বন্ধুদের সাথে আসলে এই সব জায়গা আরও কিন্তু মাধুর্যপূর্ণ হয়ে যায়। তো দেখুন এখানে একটা সুন্দর সাঁকো রয়েছে, বা ব্রিজ যাই বলি, এটা পুরো কাঠ দিয়ে তৈরি। এইভাবে কিন্তু আমাদের এখানে যেতে হচ্ছে। দেখুন মানে এই যে একটা দৃশ্য, একটা অনুভূতি, সেটা কিন্তু ভোলার নয়। অন্য রকম অ্যাডভেঞ্চার হতে চলেছে। কিন্তু চারপাশে দেখুন কি পাহাড় রয়েছে, পাহাড়ের সাথে সাথে যে বড় বড় পাথরগুলোও কিন্তু এখান থেকে দেখছি। অভূতপূর্ব সৌন্দর্যে ভরা, কিন্তু ভয়ও লাগছে। এখানে ফোনের টাওয়ার, বিশেষ করে বিএসএনএল আর জিওটাই বেশি পাই, তাছাড়া পাই না। দেখুন পুরো ফরেস্ট। তো আমরা সবাই কিন্তু এখানে ওয়াটারফলসের সামনে যাব। তো এখান থেকে নামা যাবে কিনা জানি না। তো দারিংবাড়ির এই জায়গাটা অসাধারণ। সামনে রয়েছে বড় একটা ওয়াটারফলস। আর এখানে আমরা যারা ফ্রেন্ডরা এসেছি সবাই একসাথে এখানে অসাধারণ মুহূর্ত স্পেন্ড করছি। ফাইনালি চলে এলাম ওয়াটারফল, আর পুরোটাই আমাদের একটা সুন্দর অ্যাডভেঞ্চার হলো। দেখুন ওখানে আমার বন্ধু হিমু জল আনতে যাচ্ছে। তো বন্ধুরা আজকে দারিংবাড়ির ডে 3, আর ডে 3তে প্রথম যে স্পটটা রয়েছে পাঙ্গালি ভিউ পয়েন্ট, অত্যন্তই সুন্দর। যদি পাশের এই জায়গাটা দেখাই, দেখুন কি সুন্দর লাগছে। এই পাশে আমাদের গাড়িটা রেখেছে, আর আমরা সবাই এই যেখান থেকে দেখছি, এখান থেকে যে ভিউটা, পাহাড়ের যে ভিউ, সেই ভিউটা কিন্তু অপরূপ সৌন্দর্য। আমরা কিন্তু অনেকটাই উপরে আছি, তো সব মিলিয়ে কিন্তু অসাধারণ বলা যায়। আবারও বলছি বন্ধুরা, চলে এলাম নিদুবন্ধা, আর এই স্পটটা একেবারে ওয়াটারফলস, অনেকটাই কিন্তু সুন্দর, সেটাই কিন্তু দেখাবো। তো দেখতেই পাচ্ছ অনেকে কিন্তু ওয়াটারফলস দেখে আসলো, হয়তো বা এরা হচ্ছে এখানকার লোকাল। তো অনেকটা নিচেই কিন্তু নামতে হবে। আর এইটা মানে পাহাড়ের অনেকটাই উপরে আছি, ওই যে লাস্ট অবধি রয়েছে। বলতে গেলে একটা অন্য রকম অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে কিন্তু আমরা বিভিন্ন স্পটগুলো ঘুরছি। তো বন্ধুরা আপনারা যদি পাহাড়ে ঘুরতে আসেন, পাহাড়ে ঘোরার মজাই কিন্তু এক আলাদা, এক অন্য রকম অনুভূতি। চারিদিকটা কেমন দেখুন, মানে কি বলবো, আমরা কিন্তু অনেকটা নিচে নেমে যাচ্ছি, যেহেতু এই ওয়াটারফলসটা কিন্তু এই উড়িষ্যার অনেকটাই ফেমাস। প্রবেশ করছে এখন ওয়াটারফলসের এই দিকটাতে। দেখুন ও আহা হা হা, কি দৃশ্য দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে, মানে কি বলবো।
দারিংবাড়ি ভ্রমণে। তার মধ্যে এখন দাঁড়িয়ে রয়েছি মধুকন্ডা ওয়াটারফলসে একেবারে পাশে, একবার দেখাই। আর হ্যাঁ, ঠিকঠাক দারিংবাড়ি ভ্রমণ করতে চাইলে আমরা তো এই ওয়াটারফলসটা এতটাই সুন্দর, এখানে কিন্তু আপনারা চাইলে স্নান করতে পারবেন। আরেকটা জিনিস আছে, এই ওয়াটারফলসের ঠিক সামনে যখন আপনারা যাবেন তখন কিন্তু আপনারা রামধনু দেখতে পারবেন, আর এই জায়গাটা অসাধারণ। তো বন্ধুরা, আরও একটা সুন্দর স্পটে বা ভিউ পয়েন্টে চলে এলাম। এখান থেকে ভ্যালিটা একবার আপনারা দেখুন, একেবারে নৈসর্গিক দৃশ্য। চলে এলাম সোনপুর সি ভ্যালিতে, মানে ভিউ ভ্যালি। যাই হোক, এতটাই সুন্দর, আর এখানে এত সুন্দরভাবে দাদা আমাদের গাইড করছেন, মানে কি বলবো, অসাধারণ। দারিংবাড়ি ভ্রমণের অন্যতম সেরা একটা পর্যটন কেন্দ্র হচ্ছে এই হারাভাঙ্গি ড্যাম। সত্যি অপূর্ব। আপনাদের যদি পেছনের এই যে চিত্রটা দেখানোর চেষ্টা করি, সেটা কিন্তু একেবারে কম্পিউটার ওয়েলপেপারের মতো, এতটাই সুন্দর। এখানে কিন্তু অবশ্যই আপনারা আসতে ভুলবেন না। পাশেই রয়েছে আরও সুন্দর একটা ভিউ, যেখান থেকে পুরো নেচারটা একেবারেই অন্যরকম। পরপর পাহাড় আর পাশে যে ড্যাম বা পাশে যে হ্রদটা রয়েছে, সেটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। লাঞ্চে কিন্তু আমাদের আজকে দিয়ে দিয়েছে, অর্থাৎ ডে 3-তে দিয়ে দিয়েছে। এখানে ভাত রয়েছে, সবজি রয়েছে, মটন রয়েছে, এদিকে আলুর একটা তরকারি রয়েছে, এদিকে আরও একটা তরকারি রয়েছে। টোটাল কিন্তু অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে এটা। তাছাড়াও আমাদের এই যে এসি একটা সুন্দর রুমে বা রেস্টুরেন্টে কিন্তু নিয়ে এসে এই সুন্দর খাবারগুলো কিন্তু দিয়েছে। চলে এলাম আরও একটা স্পটে, খসড়া। এটা ওয়াটারফলসের ঠিক এখানে, বেশ সুন্দর লাগছে। আমাদের গাড়িটা এখানে রেখে দিয়েছি। দেখুন, এই জায়গাটা কিন্তু একেবারে অসাধারণ জায়গা। এই নদীটা এইভাবে ঝর্ণার জল বয়ে যাচ্ছে। এরপর আমরা সবাই মিলে এখানে স্নান করে নিলাম। সত্যি ঝর্ণার জলে স্নান করার মজাই আলাদা। যদিও দেখে মনে হচ্ছে অনেক নোংরা, তবে আগের দিন প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ের যে ঢালুতে কাদা জমেছিল, সেই কাদাগুলো লেগে জলটা অপরিষ্কার হয়ে গেছিল। তবু গায়ে মনে হচ্ছিল কোনো নোংরাই নেই। এই সুন্দর মুহূর্তটা তাই আমরা মিস করেছিলাম না। আর এই উপর থেকে জায়গাটা সত্যি অসাধারণ মনে হচ্ছিল। এরপর চলে এলাম পাহাড়ের বুক চিরে বেড়ে ওঠা মঞ্চটিতে, যেটাকে বলা হয় বৌদ্ধ ধর্মের অন্যতম ধর্মীয় স্থান। তাই তো হাজার হাজার বৌদ্ধ ভিক্ষুক এখানে এসে তাদের ধ্যান ধারণা থেকে শুরু করে শিক্ষা সমস্ত কিছুই চালায়। অসাধারণ একটা পরিবেশের মধ্যে সুন্দর একটা মঞ্চটি দেখলে সত্যি মন জড়িয়ে যায়। আর তাই তো হাজার হাজার পর্যটক এই জায়গাটা আসতে একেবারেই ভুল করে না। মঞ্চটির মধ্যের ভিডিওটা দেখাতে পারলাম না, কেননা সেখানে ফোন ক্যামেরা একদম অ্যালাউড নেই। তবে উপর থেকে দেখানোর চেষ্টা করছি। সত্যি বলতে এই পাহাড়ের মাঝখানে এত সুন্দর একটা মঞ্চটি দেখলেই দু চোখ যেন ধা দিয়ে যায়। বন্ধুরা, এইবার কিন্তু পরের স্পটে চলে এলাম। ভূগর্ভ থেকে যে জলটা বেরোয় সেটা গরম। তো একটা মন্দির এখানে দেখতে পাচ্ছি বললাম, আর এখানে প্রচুর ধাগা এইভাবে বাঁধা রয়েছে। এই পাশে রয়েছে বিশাল বড় একটা পাহাড়, পাশে মন্দির রয়েছে। ঠিক মন্দিরের কাছেই রয়েছে এই জায়গাটা, যেখানে ভূগর্ভস্থ থেকে গরম জল বার হয় আর কি। এখানে একটা গরম গরম হাওয়া কিন্তু অনুভব হচ্ছে। অনেকেই ভেতরে পয়সা ফেলে, তো জানি না এটা কেন হয়, কোনো প্রাকৃতিক কারণেই হয়তো হতে পারে। আর জায়গাটা কিন্তু ভীষণ গরম। তো এই হচ্ছে জায়গা। এরপর সন্ধ্যা হলে আমরা সরাসরি সেখান থেকে বেরিয়ে চলে এলাম ব্রহ্মপুর স্টেশনের ঠিক পাশেই। আর স্টেশন থেকে একটু দূরেই রয়েছে এই সুন্দর লাইট শো, যেটা দেখতে সত্যি ভীষণ ভালো লাগছিল। আর এটা কিন্তু ওই প্যাকেজের মধ্যেই রয়েছে, আর এটা দেখতে একদমই মিস করবেন না। তো বন্ধুরা, চলে এলাম ডে 4-এর ফার্স্ট যে টুরিস্ট প্লেস সেখানে। আর এটা হচ্ছে তারিণী মন্দির। আমরা ব্রেকফাস্ট করে চলে এলাম। আর এখানে গাড়ি রাখা হয়েছে, এখানে গাড়িটা পার্কিং করে রাখা হবে। আর এই পাশ দিয়ে কিন্তু বাস যায়, সামনে দিয়ে বাস যায়, বাসেও যাওয়া যায়। আর এই পাশে রয়েছে সিঁড়ি।
আপনারা চাইলে বাস, সিঁড়ি, এমনকি রোপওয়েও আছে, রোপওয়েতেও যেতে পারবেন। আর এখানে আসলে একটু সাবধানে থাকবেন, কেননা প্রচুর বাদর আছে। এই যে তরুণটা দেখতে পাচ্ছেন, এখান থেকে সামনে রয়েছে বাস, আমরা এই বাসে করেই কিন্তু যাব। 40 টাকা টিকিট, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, যাওয়া কুড়ি আসা কুড়ি। আপনারা যদি পুজো দিতে চান, পুজোর সমস্ত সামগ্রী কিন্তু এখানে আছে, আপনারা চাইলে পুজোর সামগ্রী নিতে পারেন। আর জায়গাটা দেখুন কতটা সুন্দর। আপনারা যদি চান এখানে পুরোহিতের মাধ্যমে পুজো দিতে পারবেন। একেবারে জগন্নাথ মন্দিরের মধ্যমে কিন্তু মন্দিরটা রয়েছে। আর এটা হচ্ছে এখানকার যে পার্কিং পয়েন্ট, সে পার্কিং পয়েন্ট। ঘোরার পথে এই জায়গাটা কিন্তু অবশ্যই মাস্ট আসবেন, মানে মিসই করবেন না, কেননা 51 সতীপীঠের অন্যতম এক সতীপীঠ এই তারাতারিণী দেবীর মন্দির। তো সুন্দর একটা অনুভূতি, পাহাড়ের উপরে একবদ্ধ একটা ইচ্ছে আর মায়ের আশীর্বাদ সব মিলিয়ে কিন্তু এই ট্রিপটা অসাধারণ। আর এই ট্রিপটা যার জন্য সম্ভব হয়েছে আমাদের নীলমণিদা, যার জন্যই আমরা এই ট্রিপটা সম্পূর্ণভাবে সম্পূর্ণ করতে পেরেছি। মন্দিরের এই জায়গাটা দেখুন একবার, মন্দিরের এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, এই তোরণটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এই মন্দিরের সামনে থেকে আমরা এখন প্রবেশ করব মন্দিরের ভেতরে। তো বন্ধুরা, আমি একটু ভুল বললাম, আমাদের যে আদি 4টে শক্তিপীঠ ছিল, সেই শক্তিপীঠের অন্যতম এটা হচ্ছে একটা শক্তিপীঠ। 4টে যেমন রয়েছে, 4টের মধ্যে রয়েছে আমাদের কালীঘাট, কামাখ্যা, বিমলা, আর এই যে মা তারাতারিণীর মন্দির, এটা মানে উড়িষ্যায়। তো এই 4টের যে আদিশক্তি, তার একটা হচ্ছে এটা। তো সত্যি দর্শন করে অনেক অনেক ভালো লাগলো, মায়ের কাছে অনেক কিছু চেলাম। আপনারা অবশ্যই এই মন্দিরটাই একবার হলেও আসবেন। একবার দৃশ্যটা আপনারা দেখুন, কেন এই জায়গাটাকে বলা হয় উড়িষ্যার কাশ্মীর। এতটাই সুন্দর এই জায়গা যে মানে প্রকৃতি মনে হয় নিজ হাতে এই জায়গাটা তৈরি করেছেন। তো বন্ধুরা, এইবার মন্দির থেকে কিন্তু সরাসরি চলে এলাম এখানের একটা অত্যন্ত আরও ফেভারিট প্লেস, চিল্কা হ্রদ। এই পাশে রয়েছে গেট একটা, এই পাশে হেঁটে গেলেও আপনারা এই চিল্কা হ্রদের পাশ দিয়ে হেঁটে চলে যেতে পারবেন। আর আমরা গেটটা পাস করেই ঠিক সামনের দিকে এরকম একটা ওয়াকিং স্টেট দেওয়া রয়েছে, এই ওয়াকিং স্টেট ধরেই কিন্তু আমরা এই সামনের দিকে যাচ্ছি। যেহেতু এই চিল্কা লেকটা অনেকটাই বড়, তার কারণে এখানে প্রচুর নৌকা আছে। চিল্কা হ্রদ সম্পর্কে দুটো কথাই আমি বলবো। এই দারিংবাড়ি ঘোরার প্ল্যানে এই চিল্কা হ্রদ কিন্তু একেবারেই মিস করা যাবে না। এত সুন্দর বাতাস এখানে বইছে, প্রত্যেকটা সময় যেন প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাবেন। এত বড় একটা প্রকাণ্ড হ্রদ, যেটা এই উড়িষ্যার দারিংবাড়িতেই একমাত্র দেখা সম্ভব। এরপর সকালের খাওয়া দাওয়া শেষ করে ওখান থেকে বেরিয়ে চলে এলাম আরজিপল্লী সি বিচের এখানে। আরজিপল্লী সি বিচ আর গোপালপুর সি বিচ একদম পাশাপাশি বলা যায়। তো প্রথমে আমরা আরজিপল্লী সি বিচটাই দেখলাম, সত্যি মনোমুগ্ধ হয়ে গেছিল। আরজিপল্লীর এই জায়গাটা এতটাই সুন্দর এবং এতটাই মনোমুগ্ধকর যে আপনারা যখনই এখানে আসবেন, আপনাদের যে নিজের অনুভূতি সেটা কিন্তু এখানে বুঝতে পারবেন। নীল সমুদ্রের সাথে সুন্দর ঢেউ, এই পাহাড়ি পাথরের পথ একসাথে অসাধারণ। দেখুন, এটা আছে গোপালপুর যাওয়ার পথে। সামনের দিকটাতে অনেক মানুষ গেলেও এখানে এই দিকটাতে এমনই। আরজিপল্লী বিচ থেকে বেরিয়ে এবার চলে এলাম গোপালপুর সি বিচে। যেহেতু আমরা অনেকটাই টায়ার্ড হয়েছিলাম, সেখানে একটা রুম নিয়ে সেখানে ফ্রেশ হয়েছিলাম। আপনারা চাইলে গোপালপুরের বিভিন্ন হোমস্টে নিতে পারবেন। এরপর সেখান থেকে ফ্রেশ হয়ে আমরা চলে এলাম একেবারে মহাসমুদ্রে। সত্যি এই অনুভূতিটা মুখে প্রকাশ করার মতো নয়। হোটেল থেকে বেরিয়ে পড়লাম আর চলে এলাম গোপালপুর সি বিচ। এই যেখানে লেখা রয়েছে গোপালপুর, দুটো ছোট্ট ছোট্ট ড্রাগনের মিষ্টি দুটো ছবি দেওয়া রয়েছে, না এটা হচ্ছে কচ্ছপের, যাই হোক। আর এই পাশে রয়েছে পুরো সিটা, দেখুন কতটা সুন্দর লাগছে, মানে পুরো ভাইবটা একেবারে পুরি ভাইব লাগছে। দেখুন পুরো এখানে যে মরুভূমির যে বালির মতো, পুরোটা বালি, লাল বালি কিন্তু। আর প্রচুর দোকান রয়েছে এখানে, আর সবাই ওই যে দূরে স্নান করছে। তো ভীষণ সুন্দর। এখানে রয়েছে প্রচুর দোকান, দেখুন প্রচুর দোকান রয়েছে, আর বালি কিন্তু অনেকটাই বেশি। এই হচ্ছে পুরো সি বিচ।
আস্তে আস্তে আমরা কিন্তু চলে এলাম একেবারে সমুদ্র যে ঢেউ তার এখানে। তো দেখুন কতটা সুন্দর লাগছে, অনেকেই কিন্তু রয়েছে আর পুরো জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে। এই পাশে ঘোড়া রয়েছে, মানে একেবারে দূর দূর অবধি কিন্তু এই সমুদ্র সৈকত। শেষে একটা কথাই বলবো, 4 দিন 3 রাতের এই প্যাকেজটা ছিল আমার জীবনের সেরা প্যাকেজ। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, চূড়ার উপরে মন্দির, শেষে সমুদ্রের শান্ত ঢেউ, সব মিলে এক অপূর্ব অভিজ্ঞতা। খাবার দাবারও ছিল দারুণ। এই পুরো ট্রিপটা সুন্দরভাবে পরিচালনা করেছিলেন দাদা নীলমণি। সত্যি বলছি, বন্ধুদের সাথে এটা ছিল আমার জীবনের সবচেয়ে সেরা ট্রিপ। তোমরাও চাইলে একবার ট্রাই করতে পারো, মনে থাকবে সারা জীবন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওয়েলকাম টু